নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথায় বর্ণালী চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাই। আজ আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 2 দিন গল্পটি শোনাতে চলেছি। গল্পটা অবশ্যই ভালো লাগবে, সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাবনাহাটির গ্রামের রামচন্দ্র রায়ের ছেলে পরমেশচন্দ্র রায় আজ বিয়ে করে বউ নিয়ে আসবে। সেই জন্য রামচন্দ্র রায়ের ভাঙা চণ্ডীমণ্ডপে কয়েকজন লোক জমেছে। রামচন্দ্র রায় ছেলের বিয়েতে যেতে পারেননি। আনন্দ নাড়ু ভাজার দিন তেল জ্বলে উঠে হঠাৎ রান্নাঘরের চালে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে রামচন্দ্র রায়ের 2 হাত পুড়ে ঘা হয়েছে করতালুতে। সেজন্য তিনি ছেলের বিয়েতে যেতে পারেননি। বরকর্তা করে পাঠিয়েছেন ভাইরা ভাই তবেরের গোপেশ্বর চক্রবর্তীকে। রামচন্দ্র রায়ের অবস্থা ভালো নয়। 2খানা মাত্র 2 চালা ঘর, কয়েক বিঘে ধানের জমি, বাড়ির পেছনে একটা খালের 1/4 মালিকানা সত্ত্ব আছে। তাতে বছরে 30-40 মণ মাছ পান। এর দাম ধরো 10 টাকা হিসেবে মন ধরলে 300-400 টাকা। এছাড়া অন্য কোনো আয় নেই। মোটা ভাত মোটা কাপড়ে একরকম সংসার চলে যায়। রামচন্দ্র রায়ের ছেলে পরমেশের বয়স 23 বছর। ছাত্রবৃত্তি পাশ করে স্থানীয় জমিদারি কাছারিতে মোহরগিরি কাজে ঢুকেছে। মাসিক বেতন 6 টাকা। ইতিমধ্যে সে গ্রামের সমবয়সীদের ঈর্ষার পাত্র হয়ে উঠেছে। তাদের বাম্মা তাদের বলে, সোনার চাঁদ ছেলে দেখগে যা, রামু রায়ের ছেলে পরমেশ ছাত্রবৃত্তি পাশ করলে দিব্যি আবার 6 টাকা মাইনেতে মোহরগিরিতে ঢুকেছে। ওর উন্নতি ঠেকায় কেডা? তোরা শুধু বাড়ি বসে খাবি আর পাশা খেলবি চণ্ডমণ্ডপে বসে। 6 টাকা মাইনে পাওয়ার কথাটা একটু রটে গেল চারিধারে। ফলে ছেলের বিবাহের জন্য অন্য গ্রাম থেকে সম্বন্ধ আসতে লাগলো। রামচন্দ্র রায়ের স্ত্রী ধরে বসলেন আকরে এক কথা, 101 টাকা বর্পণ দিতেই হবে, 10 ভরি সোনা, তাছাড়া দান সামগ্রী বরের গরদ আলাদা। অনেকে বললে, বাবরে কি দেখে অত টাকা বর্বণ দিতে যাবে লোকে? 101 টাকা বর্বণ কারা পায়? যাদের ভালো জমি জমা আছে। তোমার কি আছে বাপু? ছেলে অবশ্যই স্বীকার করি অল্প বয়সে চাকরিটা পেয়েছে ভালোই, কিন্তু ওই যা ছেলে দেখেই দেওয়া, কম চাওয়া তো নয়। 10 ভরি সোনার দামই ধরো 18 টাকা ভরি হিসাবে 180 টাকা। না ও চলে না। আবার অনেকে বলে, চাওয়ার দিন এসেছে তাই চায়। কই তুমি আমি তো চাইতে সাহস করি নে। হীরের টুকরো ছেলে, এই বয়সে উন্নতি করেছে কেমন? 8 টাকা তো ওর মাইনে হলো বলে ওকে 10 ভরি সোনায় দেবে না তো দেবে কাকে? অনেক মেয়ে দেখা ও উভয় পক্ষে যাতায়াতের পরে অবশেষে গোবরাপুরের তারিণী চক্রবর্তীর বড় মেয়ে পতিত পাবনীকে রামচন্দ্র রায়ের বেশ পছন্দ হলো। তারা বর্পণ ও 10 ভরি সোনা দিতেও চাইলেন। আজ সেই কনেকে নিয়ে পরমেশ বাড়ি এসেছে। কিন্তু ইতিমধ্যে রামচন্দ্র রায়ের বাড়িতেই কথা উঠেছে, তাই তো বউ আসবার আগে নাড়ু ভাজার দিনই ঘরে আগুন লেগে গেল, শ্বশুরের হাত পুড়ে গেল। এ কি অলক্ষণে বউরে বাবা! রামচন্দ্র রায়ের স্ত্রী স্বামীকে নাড়ু ভাজার দিন শেষ রাত্রেই কথাটা বলেছিলেন। তখন শেষ রাত্রে দধিমঙ্গলের শাঁখ বেজে ওঠার সঙ্গে সঙ্গে ঝলসানো হাতের যন্ত্রণাক্লিষ্ট স্বামীকে জাগিয়ে তুলে পরমেশ্বরের মা বললেন, ওগো শোনো, আমার মনটা ভালো বলছে না, সেই থেকে আমি ঘুমোইনি। আমার কথা শোনো, ওইখানে ছেলের বিয়ে ভেঙে দাও। পাগল, আজই বিয়ে ভেঙে দেবে? খুব দেওয়া যায় অলক্ষণে কোণে, ঘরে আগুন লাগে ভিটেতে পা দিতে না দিতে। আমার খোকা বেঁচে থাকুক, তার মুখের দিকে চেয়ে সংসারে সব করতে পারি, তো ভারী একটা মেয়ের সঙ্গে সম্বন্ধ ভেঙে দেওয়া যায় না? কাল রাত্রে যারা নাড়ু ভাজতে এসেছিল তাদের মধ্যে অনেকেই কথা বলেছে। দিগম্বর চাটুর্যের বউ, নখুড়ি, পাড়ার মঙ্গল ঠাকুরন, কাশী চক্রবর্তীর শাশুড়ি, আমাদের ময়না, এরা ছেলে মানুষ, এরাও বলেছিল। রামচন্দ্র রায় একটুখানি ঘাবড়ে গেলেন। ছেলের শুভ বিবাহের দিনটিতে এসব কি বিভ্রাট রে বাবা! বলেন, আচ্ছা দেখব, সেখানে আগে যাই তো। ছেলেকে আমি পাঠাবো না কিন্তু। তবে দধিমঙ্গলের শাঁখ বাজালে কেন? ওসব লোক হাসাহাসির মধ্যে আমি নেই। একটা নিরীহ মেয়ের সর্বনাশ করতে আমি পারবো না। সর্বনাশ কিসের হলো? ও কথা বলো না গিন্নি।
পরের দুর্দিনটা নিজের মতো দেখতে শেখো। আজ তার মেয়ের বিয়েরও দধিমঙ্গলের শাঁখ বাজলো। কত লোক কুটুম্ব এসেছে তাদের বাড়ি। কি সমাচার না বর এলো না। মেয়ে দুপড়া হয়ে গেল, কান্নাকাটি উঠলো চারিদিকে। রান্নাবান্নার জোগাড় সব নষ্ট। শত্রুরা মুখ টিপে হেসে মুখে আবার গা ঘেঁষে দুঃখ জানাতে এলো। কি দিন ভাবো দেখি। ওসব ছেড়ে দাও, পরের মন্দ করতে পারবো না। এতে আমাদের ছেলের খারাপ হবে না গিন্নি, ভালো হবে। তুমি ওর মা, তুমি ভালো মনে ওকে আশীর্বাদ করো। তোমার পায়ের ধুলোতে ওসব মঙ্গল হবে। পরমেশের মা স্বামীকে মানতেন। স্বামীর কথায় নরম হয়ে গেলেন। উনি যখন বলছেন তখন কোনো ভয় নেই। উনি আমার চেয়ে অনেক বোঝেন। যা ভালো বোঝেন করুন, আমি মেয়ে মানুষ কি বুঝি। তারপর বেলা হলো। বরযাত্রী ভোজনের যজ্ঞে চড়ে গেল। প্রায় 60 জন বরযাত্রী হবে। তারা খেয়ে দিয়ে সব রওনা হয়ে চলে গেল, কিন্তু রামচন্দ্র রায় গেলেন না, যেতে পারলেন না। সেই পোড়ার ঘায়ে বড় যন্ত্রণা হতে আরম্ভ করলো। একটু জ্বর মতো হলো দুপুরের দিকে। তাই ভাইয়ের হাতে বরকর্তার দায়িত্ব তুলে দিয়ে রামচন্দ্র রায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কোণের ছোট্ট ঘরে। স্ত্রী সন্ধ্যার পরে ঘরে ঢুকে বললেন, হ্যাঁ গা, ঘুমিয়েছ? না। এ কি হলো? কি হলো? তোমার জ্বর, তুমি খোকার বিয়েতে যেতে পারলে না। এ কি কম কষ্ট আমার? ভেবে দেখো, সেই খোকা আমার মন মোটেই ভালো নিচ্ছে না। চোখের জল ফেলছি নে, পাছে খোকার অমঙ্গল হয়। কি অলক্ষণে বউ আসছে সংসারে, যে গাছে না উঠতেই এক কাঁদি। গিন্নি, আবার সেই কথা। জ্বর মানুষের হয় না? জ্বর হয়েছে বলে একজন নিরীহ মেয়ের উপর রাগ করো কেন? তাকে অলক্ষণে বলোই বা কেন? তার কি দোষ? কি খাবে রাত্রিরে? ওবেলা এত যজ্ঞী, তুমি কিছু মুখে দিলে না। একটু সাবু করে দিও, আর কিছু ভেবো না। ভগবানের নাম নিয়ে গিয়ে শুয়ে থাকো। যে আসছে তাকে তুমি আশীর্বাদ করো মন খুলে। সেই নতুন বউ নিয়ে পরমেশ এক্ষুনি বাড়ি আসছে। কেননা দূরে ঢোলের শব্দ পাওয়া গেল। গরিবের ঘরের ঠাটবাট আত্মীয় কুটুম্বীরা চঞ্চল হয়ে উঠেছেন। শাঁখ দিয়ে দোরের বাইরে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছেন। পরমেশের মা এগিয়ে গিয়ে দাঁড়ালেন। চোখে তার ঔৎসুক্য, মুখে অনিশ্চয়তার হাসি। রাস্তার মোড়ে বরকনের পালকি দেখা গেল। পেছনে বাজনাদার ভক্তমুচি ও তার দল। পালকির এপাশে গোপেশ্বর চক্রবর্তী, পাত্রের বড় মেশো। সকলেই এগিয়ে গেল। কে একজন চেঁচিয়ে বললে, দুতাল তার খেরো ঠিক করো আগে। গ্রাম্য বৌঝিরা ঘিরে দাঁড়ালো। পোঁপো শাক বেজে উঠল। সুগঠিত দেহ যুবক পরমেশ রায় পালকি থেকে নেমে মার পায়ে উপর হয়ে প্রণাম করল। মা গিয়ে নববধূকে কোলে করে পালকি থেকে নামালেন। তারপর কৌতূহল চঞ্চল হাতে বধূর ঘোমটা খুলে মুখ দেখলেন। হাতে দিলেন দুগাছা সোনার বালা। তার শাশুড়ি রামচন্দ্র রায়ের স্বর্গাগত মাতৃদেবী একদিন এই বালা জোড়া দিয়ে তার মুখ দেখেছিলেন, এই ভিটেতে পা দেওয়ার দিনে। পুত্রবধূর মুখ দেখে খুশি হলেন পরমেশের মা। কাঁঠাল লতার বরণের পিড়ি পাতা ছিল। পুত্র ও পুত্রবধূকে আশীর্বাদ করে ঘরে তুললেন। বাঁশবনের মধ্যে বাড়ি। অনেক রাত্রে লক্ষ্মী বেচা ডাকছে বাঁশবনের মাথায়, ঝিঝি ডাকছে বনে। বধূ কি একটা ডাকে ভয় পেয়ে ঘুমের ঘোরে শয্যা সঙ্গিনী ছোট ননদ হৈমবতীকে জড়িয়ে ধরলে। ও কি বৌদি, ভয় কি? ও শেয়াল ডাকছে। নববধূ ঘুম ভেঙে হেসে ননদের মুখের দিকে ডাগর ডাগর চোখ মেলে চাইলে। কানের মাগড়ি দুটো ঠিক করে নিলে। হৈমবতী হেসে বললে, রও একটা দিন, কালই তো ফুল সজ্জে, কাল থেকে দাদার কাছে শোবে। ভয় ভাবনা কিছুই থাকবে না। ছটপট করে মরছো, আমরা বুঝি না বুঝি। নববধূ সলজ্জ কণ্ঠে বললে, উমা। ওই দিনটির পরে দীর্ঘ ৬৮ বছর কেটে গিয়েছে। আজ ১৩৫৩ সালের ১৩ই শ্রাবণ। অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এন রায়ের আজ মাতৃশ্রাদ্ধ লোকজনে বাড়ি পরিপূর্ণ। ভাবনাহাটি গ্রামে এদের বড় দোতলা বাড়ি, বৈঠকখানা, পুজোর দালান। এন রায়ের পিতা স্বর্গীয় পরমেশচন্দ্র রায়ের আমলে দুখানা মাত্র খড়ের চালাঘর ছিল। পরমেশ রায়ের অবস্থা সামান্যই ছিল। স্থানীয় জমিদারি কাছারিতে নায়েবি করে কষ্টে সৃষ্টে 2টি ছেলেকে মানুষ করে গিয়েছিলেন। 4টি মেয়েকেও মোটামুটি প্রাপ্তস্থ করেছিলেন।
বড় ছেলে নৃপেন্দ্রনাথ রায় জেলা ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। আজ 7-8 বছর পেনশন নিয়েছেন। তার 2 ছেলে, একটি গত মহাযুদ্ধে IMS মেজর ছিল, এখন ভবানীপুরে ডাক্তারি করে। ছোটটি এই বছরে নিজে কন্ট্রাক্টারি অফিস খুলেছে কলকাতায়। বিগত যুদ্ধে ধানবাদ অঞ্চলে কন্ট্রাক্টারি করে অনেক টাকা রোজগার করেছে। ভবানীপুরে গোবিন্দ ঘোষাল লেনে সে গত ফাল্গুন মাসে তেতলা প্রকাণ্ড বাড়ি কিনেছে 2.5 লক্ষ টাকা দিয়ে। নৃপেন্দ্রনাথ রায় বকুল বাগানে বাড়ি করেছিলেন। ছোট একতলা বাড়ি বটে, তবে বেশ চওড়া কম্পাউন্ডওয়ালা ফুল বাগান আছে বাড়ির সামনে। চাকরি জীবনের অর্থ দিয়ে বছর 16-17 আগে এই বাড়িটা তিনি করেছিলেন। এখন ছেলেরা এই বাড়িতেই থাকে। 3 মেয়ের বিয়ে দিয়েছেন কলকাতাতেই, বলা বাহুল্য সম্পন্ন করেই। নৃপেনবাবু চাকরি জীবনের প্রথম দিকে পৈতৃক ভিটেতে এই বড় দোতলা বাড়ি করেন। পুজোর দালানে কয়েক বছর দুর্গোৎসবও করেছিলেন। তখন পরমেশ রায় বেঁচে ছিলেন। পিতার পরলোক গমনের পর নৃপেনবাবু কয়েক বছর দেশে যাতায়াত করেছিলেন। তারপর আর বড় একটা আসতেন না। মাকে নিয়ে যেতে চাইতেন কর্মস্থানে। বৃদ্ধা বলতেন, না বাবা, আমার কাছে শ্বশুরের এই ভিটেই গয়াকাশি, এ ফেলে কোথাও যাব না। বৌমার শরীর এখানে টেকে না ম্যালেরিয়াতে, বৌমাকে তুমি নিয়ে যাও সঙ্গে। তখনও পর্যন্ত নৃপেনবাবু স্ত্রীকে বৃদ্ধা মায়ের কাছেই রেখেছিলেন। ব্যাস, ভাবনাহাটির বাস উঠে গেল। শুধু বুড়ি থাকে। বুড়ি বাড়ির ঘরে প্রদীপ দেয়। ছেলেদের তৈরি বাড়ি কত আনন্দের, কত আহ্লাদের। লোকের কাছে বলে সুখ, দেখিয়েও সুখ। ছোট ছেলেও এই বাড়ি করতে টাকা দিয়েছে। 2 ভাইয়ের টাকাতে বাড়ি, তবে বড় খোকার নৃপেন বেশি টাকা দিয়েছে। ছোট ছেলে বীরেন দাদা শ্বশুরের পসারে বসে, গোয়ারি কেষ্টনগরে ওকালতি করে। সেখানে শ্বশুরবাড়ির সম্পত্তি, বাড়িঘর সব তার। সে কচ্ছিৎ ভাবনাহাটি আসে, তার অবস্থা মন্দ নয়। পরমেশ রায়ের পরলোক গমনের পর বুড়ি অনেক দিন বেঁচে ছিল। 80 বছর বয়স হয়েছিল মরবার সময়। একবার বড় ছেলে নৃপেন রায়ের খুব অসুখ করে। বুড়ি ভাবনাহাটি থেকে ছেলেকে দেখতে যায় বহরমপুরে। তখন নৃপেন রায় বহরমপুরের ম্যাজিস্ট্রেট। বুড়ি বলেছিল, তোকে রেখে আমি যাবই খোকা, কোনো ভাবনা নেই, তুই সেরে উঠবি। আমি এই পায়ের ধুলো দিলাম তোর মাথায়, এই তোর বড় ওষুধ। প্রায় 25 বছর এই বাড়িতে একটা প্রদীপ দেওয়ার পরে এবার বুড়ির স্বামী ভিটের পুণ্যি মৃত্তিকায় নিঃশ্বাস ত্যাগ করেছেন গত 2রা ফাল্গুনে। প্রকাণ্ড শ্রাদ্ধ সভা, মেজর রায় সব দেখাশোনা করে বেড়াচ্ছেন। বুড়ির জ্যেষ্ঠ পৌত্র, সুন্দর গৌরবর্ণ চেহারা, চোখের চশমা। কাকে বলছিলেন, কন্ট্রোলারকে লিখে 1 মণ ময়দা অতি কষ্টে জোগাড় করেছিলাম, আর কলকাতার রেশন কার্ডে কিছু কিছু কালেক্ট করেছিলাম। ভাবনাহাটি গ্রামের লোক খুব খুশি হয়েছে। এরা গ্রামের মধ্যে বড় লোক। অনেক দিন পরে দেশে এসেছে, মাতৃশ্রাদ্ধ করেছে। একটা বড় ভোজ দেবে। তবে মুশকিল এই যে, না মেলে আটা ময়দা, না মেলে চিনি। এরা বড় লোক, তাই যেখান থেকে হোক জোগাড় করেছে এই বাজারে। শ্রাদ্ধ সভা একটা দেখবার জিনিস হয়েছে। বড় শামিয়ানার নিচে শ্রাদ্ধ বেদি, 13টি নাতি মুন্ডিত মস্তকে যখন দীর্ঘ সারিতে কুশাসনে বসে ভোজ্যি উৎসর্গ করছে, তখন গ্রামের বুড়ি চক্রবর্তী গিন্নি বললেন, আহা, ভাগ্যিমানি চলে গেল, কি ভাগ্যেই নিয়ে এসেছিল। আজ সোনার চাঁদেরা বসে দেখ, বুঝে উৎসুদ্দিও করছে। এ ভাগ্যে কি সবার হয়? বট ঠাকুরের কি ছিল? 2খানা চালা ঘর। আমরা প্রথম ঘর করতে এসে দেখেছি, দিদি আর কত বড় ছিলেন আমার চেয়ে, না হয় 10 বছরের। সেই বাড়িতে রাজ অট্টালিকা তুলেছে ছেলেরা, আবার নাতিরা হয়েছে একেবারে রাজা। এমন ভাগ্য নিয়ে কজন মেয়ে মানুষই বসুমতিতে আসে বল? নাতি মানে শুধু ছেলের ছেলেরা নয়, 4 মেয়ের ছেলেরাও আছে। নৃপেন রায়ের ছোট ছেলে কন্ট্রাক্টর পরিতোষ বেদি থেকে হেঁকে বলে, বিজয়, গাড়ি গিয়েছে? বিজয় বিনীতভাবে বললে, দারোগাবাবুর মেয়ে ছেলে আনতে গিয়েছে গাড়ি, এখনো ফেরেনি। ফিলে সাব ডেপুটির বাড়ির মেয়েদের আনতে পাঠাতে হবে, এবার বড়খানা পাঠিও। যা জলকাদা সার, গাড়ি চালানো বড় দায় হয়েছে। বড় গাড়ি বেরিয়ে গিয়েছে রানাঘাটে ছানা আনতে। যে করে হোক 1-2 দিন চালিয়ে নিতে হবে।
5 মাইল দূরবর্তী মহাকুমার ডাউন থেকে নিমন্ত্রিত সম্ভ্রান্ত ব্যক্তিদের আনবার জন্য দুখানা নিজেদের মোটর এরা কলকাতা থেকে এনেছে। রানাঘাট এখান থেকে অনেক দূর, ভালো রাস্তাও নেই, সেখানে গাড়ি পাঠানোর কথা পরিতোষ বললে। সেখানে গাড়ি পাঠাতে কে বললে? সে তো 16 মাইলের কম নয়। বিজয় বললে, 17 মাইল সার। যত সব স্টুপিড। তারপর একখানা টায়ার গেলে কি স্প্রিং ভাঙলে এ বাজারে জোগাড় করাই কঠিন। যা রাস্তা, ভালো গাড়িখানাই ওই রাস্তায় পাঠালে। এই সময় জিপ গাড়িতে মহাকুমার হাকিম ও 2 জন গভর্নমেন্টের কর্মচারী এসে নামলেন। মেজর রায় বেদি থেকে বললেন, আসুন আসুন, ওরে গাড়ি থেকে কি কি আসছে নামিয়ে নিয়ে আসুন দয়া করে। মহাকুমার হাকিম মিস্টার সেন পূর্বে ছোকরা বয়সে নিপেন রায়ের অধীনে সার্কেল অফিসারে কাজ করেছেন মেদিনীপুরে, কাঁথি মহাকুমায়। জিপ থেকে নেমে মিস্টার সেন বললেন, আপনার বাবা? ও নমস্কার স্যার। আচ্ছা আচ্ছা, আপনি কাজ আরম্ভ করুন, আমাদের জন্য ভাববেন না, উই আর কোয়াইট হ্যাট হোম। কি আছিস রে? সিগারেটের টিন বার করে দে, ওদের চায়ের ব্যবস্থা কর আগে। এই সময় গোয়ালারা দই আর ক্ষীরের বাঁক নিয়ে উঠানের এক স্থানে এসে দাঁড়ালো। ওপাশে ছোট চালাঘরে মিহিদানা ও দরবেশ ভিয়ান হয়েছে, লুচির ময়দা মাখা হয়েছে। সে ঘর থেকে একজন উঠে এসে গোয়ালাদের দই আর ক্ষীর দেখে নামিয়ে হিসেব করে নিতে লাগলো। জার্মান সিলভারের ট্রেতে চা দেওয়া হয়েছে। সামিয়ানার চেয়ারে বসে যেসব ভদ্রলোক শ্রাদ্ধ দেখছেন তাদের, এবং বিশেষভাবে মহাকুমার হাকিম ও তার 2 জন সঙ্গীকে। গ্রামের সাধারণ লোকও সামিয়ানার এক পাশে ভিড় করে দাঁড়িয়ে দেখছে। শ্রাদ্ধের মন্ত্রপাঠ আরম্ভ হয়েছে। অপূর্ব দৃশ্য। 13টি সোনার চাঁদ নাতি একসঙ্গে উৎসর্গের মন্ত্রপাঠ করছে। একটু দূরে সেই কাঁঠাল গাছটা। যখন এটা অল্প কয়েক বছরের চারা, তখন এরই তলায় দুধে আলতায় গোলা পাথরের খোড়ায় পরমেশ রায়ের নববধূ এসে দাঁড়িয়েছিল বরণের সময়। পাশেই আলপনা দেওয়া পিঁড়িতে দাঁড়িয়েছিলেন নবযুবক পরমেশ রায়। 68 বছর আগের এ খবর সমস্ত কোনো লোক জানত না, জানবার কথাও না।